স্কুল লাইব্রেরিয়ান পদে নিয়োগপত্র পাচ্ছেন জন দেববর্মা, সুষমা মগ। তারপর প্রস্তুত থাকার জন্য বলবো অর্ঘদীপ দেবনাথ, সঙ্গীতা দেববর্মা, সীমা সাহা। সুষমা মগ স্কুল লাইব্রেরিয়ান পদে নিয়োগপত্র গ্রহণ করলেন। অর্ঘদীপ দেবনাথ স্কুল লাইব্রেরিয়ান। या फाखर पानी चयावै तंखांखि बेलायनो जानाय नरक जतरनो कयनाय किछा या फाखर बितंगनानि बाके। সঙ্গীতা দেববর্মা স্কুল লাইব্রেরিয়ান। সীমা সাহা, মধ্যশিক্ষা দপ্তরে প্রত্যেকে নিয়োগ পাচ্ছেন। সীমা সাহা। তারপরে আসছেন শ্রীপদ দাস। আনসার আলী, গৌরী দাস, এরা সবাই স্কুল লাইব্রেরিয়ান। অনামিকা দাস, আপনি চলে আসুন। অনামিকা দাস। সৌরভ বর্মন, অনুতা ত্রিপুরা, आश्चर्य जों रोंनाक रोंनायखौ बेदेगौ जे बररक सेबगो तिनि असाद अपॉइंटमेंट मानखा बरकनि बिसिं खरक चिबानो अजराव जाखा तैबो दंगो बरकनो कयनाय पांदा पाइमानि यागुलो अजागानिनो बरकनि अफार खालामथारनानै बागे। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে এবার নিয়োগপত্র গ্রহণ করবেন শ্রী অমিত ভট্টাচার্য। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব। মধুমিতা বিশ্বাস, ভারতমণি নোয়াতিয়া, রিমা চক্রবর্তী। মধুমিতা বিশ্বাস, আপনি চলে আসুন। মধুমিতা বিশ্বাস স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগপত্র পাচ্ছেন। মধুমিতা বিশ্বাস নিয়োগপত্র প্রদান করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ভরতমণি নোয়াতিয়া। অবনিয়াগুলো রিমা চক্রবর্তী। অবনিয়াগুলো তিয়ার টংনানি বাকি কবকনায় পিন্টু মগ। তাবু পিন্টু মগ। অবনিয়াগুলো প্রিয়া শর্মা। ইয়াগুলো সুদেব ঘোষ। প্রিয়া শর্মা। টিয়া টংনানি বাকি কবকনাই সায়নী গণ। সুদেব ঘোষ, আপনি চলে আসুন। সুদেব ঘোষ। সায়নী গণ, আপনি চলে আসুন। সায়নী গণ। বিনিয়াগুলো টিয়া টংনানি বাকি কবকনাই সুশান্ত দেব। ইয়াগুলো দয়া কুমারী মলসম। অবনিয়াগুলো শ্যামল দেবনাথ। অবনিয়াগুলো রিজন্তা ত্রিপুরা। শ্যামল দেবনাথ নিয়োগপত্র গ্রহণ করছেন। রিজন্তা ত্রিপুরার হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। দীনেশ ত্রিপুরা চলে আসুন। ইয়াগুলো
মনীষা গোপ অবনি ইয়াগলো পাই থাকো বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ তার মধ্য দিয়ে আমাদের যে প্রতীকীভাবে 30 জনের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান শেষ হলো। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিদেরকে। বাকিদেরকে প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের পর নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বিভিন্ন আধিকারিকরা তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন, আপনারা প্রেক্ষাগৃহে থাকবেন। এবার আমরা বিনম্রভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তাবুক দিবে চুবু চুবু ককলাম খানালাইদে দিদি পান্ডানি নারওয়াই অকরা হাসিরি মন্ত্রী অকরা বরম করাঙ্গুচা প্রফেসর ডক্টর মানিক সাহা সারলি খুবতে শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার যতন খুলুঙ্কা আজকের এখানে ডিস্ট্রিবিউশন অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে কার্যক্রম সেই কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে শ্রী রাবেল কুমার উনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন শ্রী এন.সি. শর্মা মহোদয়, ইনচার্জ ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর অঞ্জন দাস মহোদয়, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস নিচে আছেন এখানে ডক্টর তপন মজুমদার মহোদয়, শ্রী রাজীব দত্ত এডিশনাল সেক্রেটারি হেলথ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, তাছাড়া স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের যারা এখানে আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং যারা অভিভাবক এবং আত্মীয় স্বজন আজকে এখানে উপস্থিতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান যারা অফার লেটার গ্রহণ করতে এসছেন এবং অন্যান্য যারা অতিথিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আন্তরিকভাবে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে এখানে। আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতির একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা, সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম, যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এলো, সবাই নয়, তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের বিলং করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী তাদের অফার লেটার নিতে। এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আজকে মোট 222 যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরির যে বন্দোবস্ত এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনও করব এবং তাদের যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে এবং যারা আজকে এখানে 222 ক্যান্ডিডেট যারা অফার নিতে এসছেন তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে, তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগামী দিনে দপ্তরে বিভিন্ন দপ্তরে আজকে দুটো দপ্তরে এখানে এডুকেশন
দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিং এর পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয় একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে। আমরা অনেক সময় চাকরি পেলাম, এটা যেন না হয়। চাকরি, আমরা তো মানুষের প্রতিনিধি, কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি, কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন। কাজেই মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, এই সুযোগ কিন্তু সবসময় আসবে না। আমরা যে গত কয়েক মাস ধরে আমি বলবো আমরা যে অফার বিলি করেছি, এর মধ্যে বিভিন্ন দপ্তরে সেখানে এখন পর্যন্ত ডাইন হার্নেস শুদ্ধ 19,484 জনকে আমরা চাকরি প্রদান করেছি। এত বড় একটা নাম্বার। আমরা জানি যে কারোর বাড়িতে আজকে চাকরি হলে শুধু তার ব্যক্তিগত লাভালাভির বিষয় না, পুরো ফ্যামিলির মধ্যে একটা আনন্দের বন্যা কিন্তু বয়েছে। ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওইখানে আমি দেখলাম এসছে এখানে। আমরা সবাই বুঝি একটা চাকরি বা কর্মসংস্থান একটা ফ্যামিলির জন্য কত ইম্পর্টেন্ট। ত্রিপুরা সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন যেসব দপ্তরগুলো আছে যেখানে এখনো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল আপ করার জন্য আমরা পুরো দমে আমরা চেষ্টা করছি। আজকের যারা লাইব্রেরিয়ান প্রায় 107 জনের মতো, তাদেরকে অফার দেওয়া হবে বা দেওয়া হয়েছে কিছু কয়েকজনকে। লোয়ার ডিভিশন ক্লার্ক 15 জনকে এবং গ্রুপ ডির 2 জন, মাল্টিটাস্কিং স্টাফ 98, টোটাল 222। একটা বিরাট সংখ্যা। তো এতগুলো ক্যান্ডিডেট যখন এই ত্রিপুরা সরকারের সাথে যুক্ত হবেন, যারা এতদিন ধরে অফিসে অফিসে গেছেন এবং টেবিলের যারা অফিসাররা আছেন বা যারা কর্মচারীরা আছেন সেখানে, তাদের টেবিলের সামনে আপনারা ছিলেন। আগামী দিন কিন্তু আপনারা টেবিলের মধ্যে বসবেন, অন্যরা আবার আসবে এবং সেখানে যখন বসবেন, যারা এতদিন ধরে আপনারা যেভাবে গেছেন তাদের বিষয়টাও কিন্তু, যেভাবে আপনাদের ওখানে যাওয়ার কতবার গেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা যেটা পাইনি সেটা দেওয়ার ব্যবস্থা করি। তদ্রূপ আপনারাও যখন সেখানে গেছেন, তাদের কি সমস্যা, আপনাদের কি হয়েছিল, সেই সমস্যাটা মনে রেখে যারা আগামী দিন আপনাদের কাছে আসবে বিভিন্ন বিষয়ে, সেই সমস্যার নিশ্চয়ই আপনারা মনোযোগ দিয়ে সেই কাজটা করবেন। আমাদের শুধু সরকারি চাকরি না, সরকারি চাকরি ব্যতীত আমরা এখানে বিভিন্ন নতুন নতুন ক্ষেত্র, বিভিন্ন চাকরির সুযোগ আমরা চেষ্টা করছি। যদি আমরা আউটসোর্সিং এর কথা বলি, চুক্তির ভিত্তিতে যদি আমরা চাকরি দিয়ে থাকি, প্রায় 5,700-র উপরে এখন পর্যন্ত আউটসোর্সিং। কারণ সবসময় ডাইরেক্ট চাকরি দেওয়া সম্ভব হয় না, তো কাজের সুবিধার্থে অনেক সময় আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হয়, কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী আছেন তাদের নিতে হয়। তো সেই রকম আমরা একটা বিরাট একটা অংশ সেভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে। বিভিন্ন সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার জন্য আজকে সরকারি হোক বেসরকারি পদে প্রায় 2,987 জনের মতো চাকরি দেওয়া হয়েছে। এখানে 2024-25 অর্থবর্ষে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট, সেটা বেসরকারি ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। সেখানেও আমরা দেখেছি প্রায় 305 জনের মতো নিযুক্তি পেয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগেও ভারত সরকারের
যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, সেখানে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে একটা হয়। সেখানে দেখা যায় যে 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু 2018-19 সালে যেখানে জাতীয় গড় ছিল 5.8%, আমাদের ছিল 10%। কাজে অনেক একটা বিরাট গ্যাপ ছিল। সেই জায়গায় 2023-24 অর্থবর্ষে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারত্বের হার ছিল মাত্র 1.7%, এবং জাতীয় গড় কত ছিল? 3.2%। কাজে আমরা কোথার থেকে 10 থেকে এখন 1.7% এসেছি, এবং জাতীয় গড় থেকে অনেক নিচু। অর্থাৎ এই ডাটাগুলো থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে যে চলছি, সেটা কিন্তু আজকে এখানে আমি বলতে দ্বিধাবোধ করব না যে মানুষের জন্য আমরা যেভাবে কথা দিয়েছিলাম যে কর্মসংস্থানের সুযোগ, সেই কাজটা আমরা কিন্তু করছি। এখানে শুধু চাকরি পেলাম, গিয়ে বসে গেলাম টেবিলে, সেটা কিন্তু হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে যে জায়গায় চাকরি করুক, সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারও হতে পারে, সে আইএএস অফিসারও হতে পারে, আইপিএস হতে পারে, যতক্ষণ ধরে তাকে প্রপার ট্রেনিং লাগবে। সেই কর্মদক্ষতা তবেই আসবে যদি ট্রেনিং আসে, এবং সেইগুলো কিন্তু আপনাদেরও দেওয়া হবে, এবং মনে প্রাণে যেভাবে ট্রেনিং দেবে। আর এক্সপিরিয়েন্সের তো কোনো সময় মানে সেটাকে মাপা যাবে না, এক্সপিরিয়েন্সের উপরে আর কিচ্ছু হয় না। কিন্তু মেইন যে আপনাদের যে ক্যাপাসিটি বিল্ডিং, সেটা অবশ্যই আপনাদের করতে হবে। তার জন্য বিভিন্ন দপ্তর আপনাদেরকে সেই কাজটা করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে মেধার অনেক এমপ্লয়ি আমাদের আছে, যখনই কোনো বিষয়ে দায়িত্ব দিতে হয় তখন আমরা ভাবি যে না, ওকে যদি দেই কাজটা উঠিয়ে আনতে পারবে। তো প্রথম থেকে যদি আমরা কাজটা ওইভাবে করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারি সুনামের সাথে, তাহলে আগামী দিন সিলেকশনের ক্ষেত্রে সুবিধা হয়। 5টা আঙ্গুল সমান হবে আমি বলছি না, কিন্তু চেষ্টা যদি আপনারা করেন, আমার যে কাজটাই হোক, এই কাজটা এট বেস্ট আমার তরফ থেকে যেটা বেস্ট আমি সেটা দেব, তবেই আমাদের যে আগামী দিনে যে গুণগত উৎকর্ষতা সেটা সম্ভব হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর উনি দেখলেন যে এমপ্লয়ি তো প্রচুর আছে, কিন্তু তাদের যে প্রপার যে সুদক্ষ যে শ্রমশক্তি, সেটার যে পার্সেন্টেজ দেখা গেছে সেখানে একটা বিরাট একটা সমস্যা। সেখানে মাত্র ছিল 33.95%। মানে এই ফোর্স নিয়ে দেশ আমরা কি করে করব? প্রধানমন্ত্রীজি 2022-এ ডিক্লেয়ার দিয়েছেন যে বিকশিত ভারত, এবং অমৃতকাল চলছে এখন 2047 সালের মধ্যে। এই ফোর্স নিয়ে হবে না। তো এই কারণে উনি বলছেন তাদেরকে সুদক্ষ করতে হবে থ্রু প্রপার ট্রেনিং। এবং তাতে দেখা গেছে 2013 সাল থেকে এখন যে 33.95% ছিল 2013-তে, সেটা 2024-এ গিয়ে দাঁড়িয়েছে 54%-এর উপরে। মানে সেটাকে আরো বাড়াতে হবে। কোনো জায়গায় কোনো এমপ্লয়িকে যদি কোনো কাজ দেওয়া হয়, নো শব্দ সাইড করতে হবে, সাইডে রাখতে হবে, বলতে হবে ইয়েস আই ক্যান ডু ইট। এবং তার জন্য যা যা দরকার পড়লে মাঝে মাঝে আমার এখানে আমাদের সুপার স্পেশালিস্ট ডক্টররা আছেন, আপনারা সবাই জানেন, ডাক্তারবাবুরা আছেন, যখন দেখি রেফার করে, আমি বললাম তাহলে সুপার স্পেশালিস্ট রেখে আমাদের লাভটা কি? রেফার হবে না যদি ওর সুপার স্পেশালিস্ট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স হয়তো বা আস্তে আস্তে হবে। তো আমি বারবার বলছি, ওর যদি আরো বেশি ট্রেনিং এর দরকার হয়, আমরা সেই ট্রেনিং এর আমরা ব্যবস্থা করবো। স্পেশালিস্টও আছে, একই অবস্থা। তো আস্তে আস্তে করে কিন্তু এই রেফারের যে সেটা কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। তো সর্বক্ষেত্রেই আমি একটা উদাহরণ দিলাম, সর্বক্ষেত্রেই আমাদের যারা আজকে এই অফারটা পেয়েছে, জয়েন তো করবেই, তাদেরকে আমি এই কথাটা বলবো যে শ্রমশক্তির যে দক্ষতা সেটা আপনারা নিশ্চয়ই বাড়াবেন, তাতে করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। আজকে আমাদের এখানে প্রচুর মানে কর্মসূচি রয়েছে।
স্কিল ইন্ডিয়া মিশন রয়েছে, PM কৌশল বিকাশ যোজনা রয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, এরকম অনেকগুলো আমরা স্কিল ডেভেলপমেন্ট যাতে হয় তার ব্যবস্থা আমরা করি। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত অফিস হয়েছে, এবং অফিস অন্যান্য জায়গায় খালি মানে সাব ডিভিশনাল লেভেল পর্যন্ত হয়েছে, কিন্তু 3 টায়ার পঞ্চায়েত হয়নি। এবং আমাদের যারা অফিসার থেকে শুরু করে সমস্ত কর্মচারী খুব অল্প সময়ের মধ্যে সেটা করতে পেরেছে। তো আপনারা সেই সুযোগ পাবেন। আপনাদের যারা অগ্রণী ভূমিকা আগেই নিয়েছেন তাদের আপনাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনারা সেই কাজটা মানে আপনাদের জন্য আরো ইজি হয়ে গেল। আমরা বারবার বলছি যে খাতাপত্র নিয়ে যে হারে অফিসের মধ্যে আগে দেখতাম যে কালচার, প্রচুর ফাইলের পর ফাইল, সেগুলোকে এখন ডিজিটাইজ করা হচ্ছে। আলমারি থেকে ফাইল এখন মুছে যাচ্ছে, সব জায়গাও বাড়ছে, এবং সেখানে এখন এই ধরনের ফাইল থাকাতে এবং সেই ফাইলগুলো সূক্ষ্ম, মানে এগুলো অনেক প্রপারলি সেগুলোকে রাখা যায়, নষ্ট হয় না সেগুলো। ফাইল তো মাঝে মাঝে খাতাপত্র থাকলে, কাগজের মধ্যে লেখা থাকলে সেগুলো ছিঁড়েও যায়, খুঁজেও পাওয়া যায় না। আমরা এখন পর্যন্ত শুধু মানে উন্নয়নের ক্ষেত্রে যদি আপনারা বলেন, প্রচুর কাজ আমাদের ত্রিপুরা সরকার করেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শিক্ষার ক্ষেত্রে আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রীজি 29 জুলাই 2020-তে উনি ডিক্লেয়ার করেন ন্যাশনাল এডুকেশন পলিসি। কস্তুরী রঙ্গনের নেতৃত্বে একটা কমিটি করেছেন। কারণ যতক্ষণ ধরে এডুকেশন ভালো না হবে, স্ট্রং না হবে, কোনো কিছুই ভালো হবে না। আপনারা যারা আজকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, প্রপার এডুকেশন আছে বলেই আজকে সেটা সম্ভব হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে আপনারা শুনেছেন 23 জুন আমাদের ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আমরা ঘোষণা করেছি। আগে আমরা পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে মানে কি খালি একটা সাইন করলে হবে সেরকম অবস্থা না। ইউনেস্কোর কতগুলো গাইডলাইন্স আছে যে কি কি বিষয়ে তার পড়াশোনা থাকতে হবে, কিভাবে তার কথা বলার, কোনো হঠাৎ করে তাকে একটা বিষয় বলা হলো চ্যালেঞ্জ হিসাবে তার মধ্যে সে মানসিক অবস্থান আছে কিনা, বলতে পারে কিনা, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া। এবং এখানে এটা হচ্ছে তৃতীয় রাজ্য, মানে লাদাখ প্রথম ছিল, লাদাখ বাদ দিলে পূর্ণ রাজ্যের মধ্যে আমরা 3rd। এবং গোয়া এবং মিজোরাম তাদের পপুলেশনও আমাদের থেকে অনেক কম, ত্রিপুরার পপুলেশন অনেক বেশি। সেই জায়গায় আমরা আজকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে আমাদের সেটা ঘোষণা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এবং আমি যখন সেটার ইনোগ্রেশন করছিলাম, এমন সব বৃদ্ধ বৃদ্ধারা এবং এমন সব মেয়েরা এসছে যারা কোনোদিন ভাবিনি যে পড়াশোনার ওনাদের মানে করবে বা সেই সুযোগ আসবে। যে উল্লাস যে কার্যক্রম, সেই কার্যক্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা নবভারত কার্যক্রম, সেটা সেই কার্যক্রমের মাধ্যমে তাদেরকে সেভাবে উঠিয়ে নিয়ে আসছে। এখন শুধু ওরা তো শিখলো তাই নয়, তাদেরকে কিভাবে এই যে এত বড় একটা ফোর্স, তাদেরকে যদি আমরা বিভিন্ন যে আমাদের দপ্তর আছে, ত্রিপুরা সরকারের যে বিভিন্ন দপ্তর আছে, তাদের সাথে স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, হেলথ ডিপার্টমেন্ট, SHG গ্রুপ, তাদের যুক্ত করা। তো এইভাবে আমাদের কাজ চলছে। এখানে আমাদের NCERT পাঠ্যক্রম চালু হয়েছে, সুপার 30 প্রকল্প ত্রিপুরাতে এডুকেশন ডিপার্টমেন্টে চালু হয়েছে। আমাদের মেয়েরা যাতে আগামী দিন আমরা মহিলাদের বা মেয়েদের আমরা এম্পাওয়ারমেন্টের কথা বলছি। ক্লাস 9-এ যেসব মেয়েরা আছেন তাদেরকে আমরা বিনামূল্যে সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছি। প্রায় 1,22,000-এর উপরে বাইসাইকেল এখন পর্যন্ত তাদের দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে আমরা বিনা পয়সায় 140 জন, মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প, সেই প্রকল্পে আমরা 100 জন যারা
টিবিএসসি বোর্ডে প্রথম যারা 100 জন হয়েছে এবং 40 জন যারা সিবিএসসি বোর্ড থেকে পাশ করেছে, বিনামূল্যে তাদের মেয়েদের, বয়েজ অ্যান্ড গার্লস বোথ, তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে করে তারা ইন্সপায়ার্ড হয়। সিএম সার প্রকল্প আমরা গত বাজেটে আমরা সেটা অ্যানাউন্স করেছিলাম, চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং। সেখানেও প্রায় 200 জন যারা মেধাবী যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে 60,000 করে বৃত্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিটি মহকুমায় আমরা জানি আমাদের ছেলে মেয়েরা কি করে সব মাস্টারের বাড়িতে দৌড়ায়। আমরা সবাই জানি যে এখানে ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল একটা জায়গা যেখানে সারাক্ষণ ধরে খালি মাস্টারের বাড়িতে যায়। অথচ আমরা যদি বাইরে, আমি লখনৌতেও ছিলাম, আমি পাটনাতেও ছিলাম, ওখানে কিন্তু এই টিউশন বেসড কোনো প্রক্রিয়াই ছিল না। কিন্তু আমাদের এখানে এটা আছে, আমরা বারবার চেষ্টা করছি, এডুকেশন ডিপার্টমেন্টকেও বলেছি, এটা একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে। নিজের থেকে যতক্ষণ না পড়বে ততক্ষণ ধরে পড়া হবেই না, এবং ওখান থেকেই তার নিজেকে জানা, নিজেকে বুঝার চেষ্টা। একবার স্কুল করো, স্কুল থেকে আবার দৌড়াও, গার্জিয়ানরা দৌড়ে গিয়ে আবার যায় বিভিন্ন টিউশনের বাড়িতে, টিউটরের বাড়িতে, এক টিউটর শেষ হলো আরেক জায়গায় যাচ্ছে। তো সেইটাকে মাথায় রেখে আমরা একটা এবার শুরু করলাম যে বিভিন্ন মহকুমায় সায়েন্স এবং ইংলিশকে নিয়ে প্রতিটি কোচিং সেন্টার আমরা করব, এবং প্রতিটা কোচিং সেন্টারের যারা পড়াবেন অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বেস্ট যারা টিউটর আছে বাইরের থেকে তারাও আসবে সেখানে, যাতে অ্যাটলিস্ট আমরা শুরু করলাম যে সেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করেছি। কিছু কিছু বাইন্ডিংস রাখা হয়েছে, সবাইকে তো পড়ানো যাবে না, আস্তে আস্তে করে হয়তো ভবিষ্যতে সবাইকে পড়ানো হবে। এতে করে যে প্রাইভেট টিউশনের এখানে যাওয়ার সেটা কমে যাবে। আমরা নতুন আরো অনেক কলেজ, জেনারেল ডিগ্রি কলেজ আমরা করছি এখানে, আমবাসা, কাকরাবন, করবুকে। এবং কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা জানেন যে কম্পিটিটিভ এক্সাম হয়, স্টেট ব্যাংকের একটা গত বছর সেখানে পরীক্ষা দেওয়ার জন্য রাস্তার মধ্যে, যদিও সে এক্সামিনই ছিল না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমরা এই বিষয়ে মাথা রেখে, আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবলের গভর্নমেন্ট এবং রেসপন্সিবল সরকার, তো সেই কথা মাথায় রেখে আমরা এখানে যে কম্পিটিটিভ এক্সাম সেন্টার উদয়পুর এবং আগরতলা এবং আমবাসাতে করছি, যাতে সমস্ত যে মহকুমা বা যে সাব ডিভিশনগুলো আছে সেখানে কভার করে। আমরা এখন পর্যন্ত ইনফ্রাস্ট্রাকচার যদি কথা বলি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য জানুয়ারি থেকে জুন এই কয়েক মাসের মধ্যে আমার বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, এভরিডে কোথাও না কোথাও প্রোগ্রাম থাকে। এই 6 মাসের মধ্যে, 5 থেকে 6 মাসের মধ্যে যে ভিত্তিপ্রস্তর, কালকেও আমি করেছি 2-3 জায়গায়, এবং উদ্বোধন 638 কোটি টাকার আমি বিভিন্ন স্কুল, হাসপাতাল সেগুলো আমি করেছি। আপনারা বাজেটে আপনারা দেখেছেন এইবার 2018-তে থেকে এখন পর্যন্ত যে রাজ্যের যে নিজস্ব কর এবং করের বাইরেও যে বহির্ভূত কর, এখানে কিন্তু অনেক বেশি। মানুষ আগে কর দিতে চাইতো না, ট্যাক্স দিতে মনে করে যে আমি রোজগার করবো, আমি কি ট্যাক্স দেবো। এখন মানুষ বুঝতে পারছে যে আমার ট্যাক্স যদি আমি দিই সেটা আমার রাজ্যের এবং দেশের উন্নতিতে কাজে আসবে। তার জন্য বৃদ্ধি হয়েছে প্রায় 236%। বিরাট বিষয়। আপনারা নিশ্চয়ই বারবার আমি একই কথা বলি, আমরা যে সঠিক দিশায় আমরা চলছি। নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা জিএসডিপি অর্থাৎ স্টেট যে জিডিপি, সেটা কিন্তু আসামের পরে আমরা সেকেন্ড হাইস্ট, এবং আমরা সারা ভারতবর্ষের মধ্যে ওয়ান অফ দ্য স্মলেস্ট স্টেট, 3 নম্বর পজিশন আমরা আছি। শুধু তাই নয়, পার ক্যাপিটা ইনকাম যদি আমরা দেখি, এখানে সিকিমে আপনারা জানেন সেখানকার যে ক্লাইমেটের কারণে বহু মানুষ সেখানে যায়, এবং সেখানের যে পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে বেশি। তো নর্থ ইস্টার্ন জোনে হাইয়েস্ট হচ্ছে সিকিম, অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট আমরা ত্রিপুরা, সেটা মনে রাখতে হবে। এবং গত বছর আমাদের বাজেট
অনলি 25,000 কোটি টাকা আমরা রেখেছিলাম। বাজেটের অর্থ হচ্ছে আগামী দিন আমরা কত চাকরি দেব, কত ডেভেলপমেন্ট করব, রাস্তাঘাট, বিভিন্ন স্বাস্থ্য হোক, খেলাধুলার বিষয়ে হোক, এগ্রিকালচারে হোক। সেখানে 27,000 কোটির থেকে গত বছর আগের বছর ছিল বাজেট, আর এইবারের যে বাজেট আমরা সেখানে 32,000 কোটি টাকায় বেড়ে গেছে, অর্থাৎ এক লাফে জাম্প দিয়েছে। এটা কিন্তু এমনিতে হয়নি, এটা হয়েছে এই কারণে আমাদের যে কাজকর্ম দেখে যে এখানে প্রপারলি পয়সা তার ইউজ হয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজি বুঝেছেন যে ওনাদেরকে পয়সা দিলে প্রপারলি সেটা ইউটিলাইজ হবে, এবং আগামী দিনে আপনারা এই কাজটা যখন সততার সাথে করবেন তা আমাদের পক্ষেও সুবিধা হবে, যে মিডল ম্যান বা মাঝখান থেকে করাপশনের যে বিষয় চলে আসে সেটা যেন না হয়। কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন ফ্ল্যাগশিপ, সেখানে হয়তোবা আপনারাও কাজ করতে পারেন, বা আগে যারা কাজ করছে বা আগামী দিনে যারা কর্মচারীরা আসবেন তাদের জন্য PM আবাস যোজনা, PM কিষাণ সম্মান নিধি, PM উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, আমাদের মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আছে, প্রধানমন্ত্রীর জন আরোগ্য, এগুলো কিন্তু আপনাদের সেই স্কিম করলাম, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা অনেকগুলো মুখ্যমন্ত্রীর নামে আমরা করেছি যোজনা প্রকল্প, মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী যে ফিশারি ডিপার্টমেন্ট সেখানে একটা যোজনা আমরা করেছি, নগর উন্নয়ন প্রকল্প আমরা করেছি। আপনারা ভাবুন, শুধু আগরতলার আগামী দিন এখনো বাইরের থেকে যখন মানুষ আসে বলে আগরতলা বা ত্রিপুরা এত সুন্দর হতে পারে আমরা ভাবতেও পারি না। ত্রিপুরা সম্পর্কে একটা ধারণা থাকে কি একটা পাহাড়ি জায়গায় কি হবে, কিন্তু এখানে এসে অবাক হয়ে যায়। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি বলেন যে অ্যাক্ট ইস্ট পলিসিতে হীরা মডেল দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, তো এয়ারপোর্ট থেকে শুরু করে মানুষ যখন ঢুকে এখানে বা রেল থেকে যখন আসে, তো বোঝা যাচ্ছে কিভাবে ডেভেলপমেন্ট কাকে বয়, মোদিজি সেটা দেখে দিয়েছেন। আমাদের আগে নর্থ ইস্টার্ন জোনে কি অবস্থাটা ছিল, উগ্রবাদীদের জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না। প্রায় 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি, এবং আমরাও সেখানে গেছি। আজকে ত্রিপুরা একটা রাজ্য যেখানে কোনো রকম উগ্রবাদী নেই, উগ্রবাদী ফ্রি ত্রিপুরা। এবং যে কারণে আগে যখন ট্রান্সফার হতো এক জায়গার থেকে আরেক জায়গায়, তো বিভীষিকাময় যে কবে যাবে, এখান থেকে শুরু করলে প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, এসকর্ট লাগতো, এবং বাড়িতে একটা সবসময় চিন্তার ভাঁজ পড়ে থাকতো যে কি হবে, আমার ছেলে এখানে প্রপারলি যেতে পারবে কিনা। এখন তো যে কোনো জায়গার থেকে আসা যাওয়া খুব ইজি গোয়িং হয়ে গেছে, ইজ অফ মুভমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস সবকিছু হচ্ছে, যে কারণে মানুষ বাইরের থেকে এখানে বিনিয়োগ করতে আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে, প্রায় 4-5টার মতো নতুন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে। এখানে মেডিকেল কলেজের আসন সংখ্যা 400 হয়ে গেছে, ডেন্টালের গভর্নমেন্ট লেভেলের 63 আসন সংখ্যা হয়েছে, ফার্মেসি কলেজ আছে, এগ্রিকালচার কলেজ আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে এখানে, ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি এখানে আছে। একের পর এক এখানে আমরা যেভাবে কাজ করছি, এবং সেগুলো মাথায় রেখে আপনাদের সামনে এই কারণে বললাম যে আমাদের এখানে আইন শৃঙ্খলা যেভাবে আমরা এখানে বজায় রেখেছি এত সুন্দর, 28টা রাজ্যের মধ্যে 15 রাজ্যের মধ্যে আমরা এখন নিচের দিক থেকে আমরা 3rd পজিশনে আছি। মহিলাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় সমস্ত থানার মধ্যে মহিলা হেল্পলাইন করেছি 24x7, 8টা ডিস্ট্রিক্ট, এর মধ্যে 9টা জায়গায় আমরা মহিলা থানা আমরা করেছি সেখানে। কারণ অনেক সময় মহিলারা পুরুষদের কাছে অনেক জিনিস বলতে পারে না। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো, আর বাকি 7টা ডিস্ট্রিক্টে আমরা 7টা মহিলা থানা করেছি। এইভাবে আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায়। এখানে আমি একটা কথা বলবো, যে মাদক নিয়ে বারবার আমরা কথা বলি, ত্রিপুরাতে এই ড্রাগ এডিকশন নিয়ে আপনাদের কিন্তু দায়িত্ব বেশি। শুধু পুলিশের যারা আছে তারা কাজ করবে বা বিভিন্ন এজেন্ট সেই বিষয়ে সোচ্চার হবে, আপনারা কিন্তু এর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, সরকার যেমন যুদ্ধ ঘোষণা করেছে আপনাদেরও করতে হবে। এবং আপনারা জানেন এই মাদকের সাথে কিন্তু HIV ইনফেকশনের একটা বিরাট ঘটনা, এবং HIV যখন হয় সেটা যদি প্রথম দিকে সেটাকে না ধরা যায়, পরবর্তী সময়ে অ্যাডভান্স স্টেজে এইডস হয়ে যায়।
আমরা জানি যে এইচআইভি যখন ইনফেকশন হয়, আর বিশেষ করে যারা এই ইন্ট্রাভেনাস, যারা ইঞ্জেকশনের মাধ্যমে যারা ড্রাগস নেয়, তারা কিন্তু এইচআইভিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং প্রচুর আমরা দেখছি। তো ভাইরাল লোড, এইচআইভি তো শেষ করা যাবে না, কিন্তু ভাইরাল লোড যাতে কম থাকে তার জন্য ওএসটি তার প্রতিনিয়ত খাওয়া দরকার। মানে নেশার পরিবর্তে ওএসটি খাওয়া যায়, অনেকটা ওই রকমই ফিলিং থাকবে, কিন্তু ড্রাগসের মতো নেশাটা হবে না। আবার অ্যান্টিরেট্রোভাইরাল যদি থেরাপি নেয় তাহলেও ভাইরাল লোড অনেকটা কম থাকবে। তাহলে মাদার থেকে প্রেগনেন্ট লেডি যদি থাকে তার বাচ্চারও কিন্তু সেটা ট্রান্সফার হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করুন, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, যেটা কত মারাত্মক। ত্রিপুরা কিন্তু এখন সেই দিক দিয়ে, সব দিক দিয়ে ভালোর দিকে আমরা উপরে, আবার এইসবের দিকে আমরা উপরে। এটার সাথে তো এটা তুলনা হলে এটা তো ডাউন হতে হবে। কাজেই সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, কোনো গার্জিয়ান যারা আছে দেখবেন ছেলে মেয়ে কোথায় ঠিকভাবে ওরা চলাফেরায় কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং যারা ড্রাগ পাচারকারী তাদের বিরুদ্ধে তো করছি আমরা, বাজেয়াপ্তও প্রচুর করছি। প্রায় 106% আমরা যে বাজেয়াপ্ত গত বছরের তুলনায় সেটা বৃদ্ধি পেয়েছে, আর ডিস্ট্রাকশনের দিক দিয়ে 132% বৃদ্ধি পেয়েছে। তো এইগুলো চলছে, কিন্তু আপনাদের সচেতনতা খুব প্রয়োজন। এই বিষয়ে আপনারা দেখবেন। আবার যারা আজকে এখানে অফার পেয়েছেন তাদেরকে তাদের জীবন সুগম হোক, এবং ত্রিপুরা সরকারের হয়ে আপনারা আগামী দিন সাধারণ মানুষের জন্য কাজ করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের উদ্বোধক